বেশি ঘামের কারণে বা খুব বেশি অয়েল সিক্রিয়েশনের কারণে যাদের মেকআপ উঠে যায় বা নষ্ট হয়ে যায় বা মেকআপ জায়গা থেকে সরে যায় বা স্কিনের ওপরের লেয়ারে ভাসে, এরকম টাইপের যে প্রবলেমগুলো থাকে বা এত বেশি ঘাম হয় বা এত বেশি অয়েল সিক্রিয়েশন হয় যে কারণে মেকআপ করতে সাহসী পাও না, তাদের জন্য আজকের মেকআপটা ভীষণ হেল্পফুল হতে চলেছে। শুরু থেকে শেষ অবধি দেখো, প্রচুর ট্রিক তোমরা জানতে পারবে। আজকের মেকআপ ভিডিওটা সামারের পার্টি মেকআপের জন্য একদম আইডিয়াল। তোমরা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, প্রচুর জিনিস শিখতে পারবে, প্রচুর জিনিস জানতে পারবে। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এক ধরনের মেকআপ ট্রিক যেটা অয়েলটাকে কন্ট্রোল করবে এবং ঘাম হওয়ার পরেও কিন্তু মেকআপটা নষ্ট হবে না। কি দেখতে চাও? তাহলে পুরো ভিডিওটা দেখো। হ্যালো বন্ধুরা, পারফেক্ট ইউ বিউটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। সামারে এমন মেকআপ চাই যেটাতে ঘাম হবে না। এটাও কি সম্ভব? গরমে ঘাম হবে না, এটা কি পসিবল? তোমরাই বলো। দুনিয়াতে এমন কোনো মেকআপ প্রোডাক্ট নেই যেটা ঘামকে কন্ট্রোল করতে পারে। ঘাম কন্ট্রোল হয় না। ঘাম কন্ট্রোল করে কোনো রকমভাবে মেকআপ করতে পারবে না। ঘাম তোমার আসবেই, ঠিক আছে? এটা ন্যাচারাল প্রসেস, এটা হবেই। কিন্তু ঘাম হওয়া সত্ত্বেও যদি আমার মেকআপটা নষ্ট না হয়, উঠে না যায়, সরে না যায় বা গলে না যায়, সেরকম যদি মেকআপ করতে পারি তাহলে কেমন হয়? এক ধরনের মেকআপ ট্রিক যেটা অয়েলটাকে কন্ট্রোল করবে এবং ঘাম হওয়ার পরেও কিন্তু মেকআপটা নষ্ট হবে না। কি দেখতে চাও? তাহলে পুরো ভিডিওটা দেখো। সোয়েট রেজিস্ট্যান্ট আর অয়েল কন্ট্রোল মেকআপের ক্ষেত্রে স্কিনটাকে প্রেপ করাটা ভীষণ দরকার। অ্যাকচুয়ালি সব রকম মেকআপের আগেই কিন্তু স্কিন প্রেপ করাটা ভীষণ দরকার। তো যাদের প্রচণ্ড বেশি ঘাম হয়, খুব বেশি অয়েল সিক্রিয়েশন হয়, তাদের কিন্তু এক্সট্রা করে কেয়ার নিয়ে স্কিন প্রিপারেশনটা করতে হবে। তো ফার্স্টে আসবে ক্লিনজার। যেই ফেস ওয়াশই তুমি ইউজ করছো, ডেলি বেসিসে যে ফেস ওয়াশ ইউজ করো, সেই ফেস ওয়াশ দিয়েই তুমি ফেসটা ভালো করে ওয়াশ করবে। তারপরে কিন্তু কোনো রকম স্ক্রাবিং করবে না। মেকআপের আগে যে স্কিন প্রিপারেশনটা হয় সেখানে কিন্তু কোনোভাবেই ফেশিয়াল বা স্ক্রাব অ্যাপ্লাই করা উচিত নয়। স্ক্রাব অ্যাপ্লাই করলে কি হবে, পোর্সের মুখগুলো খুলে যায় এবং আরও বেশি করে অয়েল সিক্রিয়েশন হয়। তো মেকআপের ইমিডিয়েট আগে কিন্তু কখনোই স্ক্রাব করবে না। জাস্ট তোমরা ফেসটা ক্লিন করবে। সে তুমি মেকআপ ওয়াইপ দিয়েও ক্লিন করতে পারো, তোমরা ফেস ওয়াশ দিয়েও ক্লিন করতে পারো। অয়েল কন্ট্রোল মেকআপের ক্ষেত্রে টোনারের খুব বড় একটা ভূমিকা থাকে। আমি এখানে একটা কিউকিউম্বার টোনার অ্যাপ্লাই করব। তোমরা যে কোনো ধরনের টোনার অ্যাপ্লাই করতে পারো। অয়েলি স্কিনরা অবশ্যই কিন্তু টোনার অ্যাপ্লাই করবে। আর যাদের ড্রাই স্কিন, কিন্তু প্রচণ্ডভাবে ঘাম হয়, মানে ঘামে মেকআপ নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা থাকে, তারা কিন্তু টোনারের জায়গায় এরকম ডিউই মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করতে পারো। এই মেকআপ ফিক্সারটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য। এটা একটা হাইড্রেটিং মেকআপ ফিক্সার যেটা স্কিনটাকে হাইড্রেট রাখবে, মেকআপটাকে খুব ভালো মতন সেট রাখবে। ড্রাই স্কিনরা এরকম ধরনের মিস্ট অ্যাপ্লাই করতে পারো। এটা মেকআপ ফিক্সার উইথ মিস্ট, মানে এটাতে ওয়াটার বেশি আছে, অ্যালকোহলের মাত্রা কম আছে। তো এটা ড্রাই স্কিনরা খুব ভালো অ্যাপ্লাই করতে পারো। যেগুলো ডিউই থাকে, ডিউই যে কথাগুলো লেখা থাকে সেগুলো ড্রাই স্কিনদের জন্য থাকে। আর যেসব জায়গায় দেখবে ম্যাট লেখা আছে, সব জায়গায় ম্যাট ফিক্সার, ম্যাট ফাউন্ডেশন, যেসব ম্যাট কথাটা লেখা থাকে সেগুলো সব কিন্তু অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিনের জন্য হয়। আর যাদের অয়েলি স্কিন অথচ প্রচণ্ড পরিমাণে ঘাম হয়, যেখানে জলের পরিমাণ কম থাকে কিন্তু অ্যালকোহলের পরিমাণ বেশি থাকে, এরকম ধরনের মেকআপ ফিক্সার কিন্তু অয়েলি স্কিনের জন্য খুব ভালো, যেগুলো ম্যাট হয়, যেগুলো ফেসটাকে ড্রাই রাখতে সাহায্য করে। ঘাম হওয়া সত্ত্বেও কিন্তু মেকআপটা সেট থাকবে, নষ্ট হবে না। টোনারের পরে আসবে ময়েশ্চারাইজার। ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করাটা কিন্তু খুব দরকার। অয়েলি স্কিন হোক বা কম্বিনেশন স্কিন হোক বা ড্রাই স্কিন হোক, নর্মাল স্কিন হোক, যেরকম ধরনের স্কিন হোক না কেন, ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করাটা কিন্তু ভীষণ দরকার। কেমন? অনেককেই আমি এই জিনিসটা বলতে শুনেছি যে অয়েলি স্কিনে যেহেতু অয়েল সিক্রিয়েশন হয়, এমনি একটা স্কিনটা এমনিতেই একটু মানে অয়েল টাইপের একটা লেয়ার থাকে, তো তার উপরে কেন ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করার দরকার আছে? তার উপরে তো ডাইরেক্ট আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করতেই পারি। কিন্তু না, অয়েলের সঙ্গে ফাউন্ডেশন মিক্স হয়ে কিন্তু মেকআপটাকে কালো করে দেবে, ঠিক আছে? অয়েলের সঙ্গে তোমার যদি অয়েলি স্কিন হয়, তুমি অয়েলের উপরেই তুমি আবার ফাউন্ডেশন অ্যাপ্লাই করছো, তুমি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করছো না, কিছু করছো না। যেহেতু তোমার অয়েলি স্কিন, অয়েলের ওপরে তুমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছো, তোমার মেকআপ তো এমনিই কালো হবে। অ্যাকচুয়াল শেডও যদি তুমি ফাউন্ডেশন নাও, তাও কিন্তু মেকআপটা কালো হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু টোনারের পরে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করাটা ভীষণ দরকার। যাদের খুব বেশি ঘাম হয়, মানে মুখে খুব বেশি ঘাম হয় বা অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিন, তারা কিন্তু সবসময় ওয়াটার বেস ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে। ওয়াটার বেস ময়েশ্চারাইজার, আমি এখানে পন্ডসের সুপার লাইট জেল ময়েশ্চারাইজার এটা অ্যাপ্লাই করছি। এটা অয়েলটাকে ভীষণভাবে কন্ট্রোল করে রাখে এবং উপরের একটা সুন্দর ব্যারিয়ার ক্রিয়েট করে। তার উপরে তো আমি প্রাইমার অ্যাপ্লাই করবই। আমার ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি, 2 মিনিট ওয়েট করার পরে আমি প্রাইমার অ্যাপ্লাই করব। তো এর মধ্যে একটা কথা বলে রাখি, অয়েল কন্ট্রোল বা সোয়েট রেজিস্ট্যান্ট মেকআপের ক্ষেত্রে স্কিনটাকে কিন্তু ঠান্ডা রাখাটা ভীষণ দরকার। তো ফেস ওয়াশ করার পরেই কিন্তু তোমরা চাইলে একটা বরফ নিয়ে ম্যাসাজ করে নিতে পারো পুরো ফেসটাকে, তাহলে ফেসটা
ঠান্ডা থাকবে এবং অয়েল সিক্রিয়েশনটা কম হবে, ঘামটা কম হবে। কেমন? তারপরে টোনারের সময় কিন্তু টোনারটাকে তোমরা ফ্রিজে রেখে তারপরেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। কেমন? ঠান্ডা টোনার অ্যাপ্লাই করতে পারো, এতেও কিন্তু খুব ভালো অয়েল কন্ট্রোল হবে এবং সোয়েটটাও কম হবে। গরমের দিনে যেরকম ধরনের স্কিন হোক না কেন, অয়েল কন্ট্রোল করার জন্য বা সোয়েট রেজিস্ট্যান্ট মেকআপের জন্য কিন্তু প্রাইমারটা সবসময় সিলিকন বেস প্রাইমার অ্যাপ্লাই করতে হয়। তো আমি এখানে নাইকার এই প্রেপ মি আপ এই প্রাইমারটা অ্যাপ্লাই করব। এটা খুব ভালো একটা লেয়ার ক্রিয়েট করে স্কিনের ওপরে, যেটা অয়েলটাকে খুব ভালোভাবে কন্ট্রোল করে। এটা পোর্সের মুখগুলোকেও কিন্তু ব্লার করে দেয়, খুব ভালো ব্লার করে। দেখো এই সাইডটা ডিফারেন্স, খুব সুন্দরভাবে ব্লার করে দেয় পোর্সগুলোকে। প্রাইমার অ্যাপ্লাই করার 2 মিনিট ওয়েট করার পরে কিন্তু কালার কারেকশন করতে হবে। যাদের স্কিনে কোনো প্রবলেম নেই, কোনো ডার্ক সার্কেল, পিগমেন্টেশন, কোনো রকম অ্যাকনে বা ব্রোনোর স্পট, মুখের চারপাশে কোনো রকম দাগ নেই, কোনো প্রবলেম নেই, তাদের কিন্তু কালার কারেকশন করার কোনো দরকার নেই। আমার স্কিনে ছোটো ছোটো কিছু পিম্পলের স্পটস আছে, আমি কারণে কালার কারেকশন করব। মার্সের কভার রেঞ্জের এই প্যালেটটা আজকে ইউজ করব। এই প্যালেটটা আমি আগেও ইউজ করে দেখিয়েছি তোমাদের, আজকে আমি এই প্যালেটটা ইউজ করব। এখান থেকে যে অরেঞ্জ কালার কারেক্টারটা আছে, অরেঞ্জ কালার কারেক্টারটা দিয়ে আমি আমার যে ব্ল্যাক স্পটগুলো আছে ফেসে, এগুলোকে আমি কভার করব। খুব বেশি পিম্পল হয়েছিল, ইদানিং সব কমে গেছে। একটা ছোট টিপ দিয়ে রাখি তোমাদের, এটা একটা এক্সট্রা টিপ বলতে পারো তোমাদের জন্য। যাদের স্কিনে খুব বেশি পিম্পল হয়, মানে 2 দিন পর পরই নতুন নতুন পিম্পল বেরোয়, তারা কিন্তু বেশিরভাগ তো অয়েলি স্কিনের কারণেই পিম্পল হয়, অয়েলি স্কিনেই কিন্তু পিম্পল হওয়ার প্রবণতাটা খুব বেশি থাকে। তো তারা দিনে 3 বার করে কমসে কম ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার চেষ্টা করবে। মেকআপ করো চাই না করো, ঠিক আছে? নর্মাল ডেতেও কিন্তু কমসে কম 3 বার ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার চেষ্টা করবে, সকালে, দুপুরে, রাত্রে ঘুমোতে যাওয়ার আগে তো অবভিয়াসলি ফেস ওয়াশ করে তারপরেই ঘুমোতে যাবে। কেমন? আর তোমরা ফেস ওয়াশ করার পরে, যখনই তোমরা ফেস ওয়াশ করছো, একবার হলেও, সারাদিনে একবার হলেও কিন্তু ফিটকিরি অ্যাপ্লাই করবে। দাড়ি কামানোর সময় যে ফিটকিরি লাগায়, সেই ফিটকিরি দিয়ে কিন্তু তোমরা যেখানে তোমাদের পিম্পল হয়েছে সেসব জায়গাগুলোতে রব করতে পারো। 5 মিনিট রেখে তারপরে ধুয়ে ফেলো, কন্টিনিউ 6-7 দিন করো, দেখবে পিম্পলগুলো পুরোপুরি শুকিয়ে যাবে। আমি খুব ভালো এফেক্ট হয়, আমি এই কারণে খুব বেশি পিম্পল হয়ে গেলে আমি ফিটকিরি অ্যাপ্লাই করি। বা ফিটকিরিকে পাউডার করেও তোমরা পিম্পলের ওপরে হালকা করে জল দিয়ে গুলে পিম্পলের ওপরে লাগিয়ে রাখতে পারো। খুব বেশি জল দেবে না, নাহলে পুরো গলেই যাবে। অল্প একটু জল দিয়ে মিক্স করে পাউডারটা পিম্পলের ওপরে কিন্তু লাগিয়ে রাখতে পারো, এতেও কিন্তু পিম্পল খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, স্পটগুলোও চলে যাবে। ফিটকিরি কন্টিনিউ ইউজ করতে থাকলে স্পটগুলোও আস্তে আস্তে চলে যাবে। ফিটকিরি অ্যাপ্লাই করাতে কোনো খারাপ নেই, তোমরা অ্যাপ্লাই করতেই পারো। এবার এই অরেঞ্জ কালারটাকে ঢাকার জন্য আরেকটা কনসিলার অ্যাপ্লাই করতে হবে, যেটা আমার স্কিনের থেকে 1-2 শেড ডার্ক। সেটার জন্য আমি এই যে কালারটা আছে এখানে, এই কালারটা অ্যাপ্লাই করব এই অরেঞ্জ কারেক্টারের ওপরে। তো আমি একটা ফ্রেশ ব্রাশ নিয়েছি, এটাকে নিউট্রালাইজ করা হয় যাতে অরেঞ্জ কালারটা ফাউন্ডেশনের ওপর দিয়ে বোঝা না যায়, এই কারণে নিউট্রালাইজ করা হয়। অরেঞ্জ কারেক্টারটা ফাউন্ডেশনের সঙ্গে মিক্স করে কালার চেঞ্জ হতে পারে বা ফাউন্ডেশনের ওপর দিয়ে ভিজিবল হতে পারে, সেই কারণেই কিন্তু নিউট্রালাইজটা করা হয়। এটা যদি কোনো লাইট কালারের কনসিলার দিয়ে করা হতো তাহলে কিন্তু ফাউন্ডেশনের ওপর দিয়ে সাদা সাদা স্পট দেখা যেত, সেই কারণেই কিন্তু 1 শেড ডার্ক বা 2 শেড ডার্ক কনসিলার দিয়ে কিন্তু এই নিউট্রালাইজটা করা হয়, যাতে ফাউন্ডেশনের ভেতরে সেটা লুকিয়ে যায়। মেকআপ শেখার মেইন হলো প্র্যাকটিস করা। তোমরা যত প্র্যাকটিস করবে, যত ভুলগুলো দেখতে পাবে চোখের সামনে, তত কিন্তু তোমাদের হাত পরিষ্কার হবে। নিজের ভুলগুলো যতক্ষণ চোখের সামনে দেখতে না পাবে ততক্ষণ কিন্তু মেকআপ বুঝতে পারবে না। এটাও কিন্তু এক ধরনের আর্ট, যেরকম আমরা ড্রয়িং করি, এটাও কিন্তু এক ধরনের আর্ট। এবার একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে আমি যেখানে যেখানেই কালার কারেকশন করেছি সেখানে আমি হালকা করে ব্লেন্ড করে দেবো। খুব হালকা হাতে ব্লেন্ড করবে, না হলে কিন্তু সব কনসিলারগুলো উঠে আসবে। সোয়েট রেজিস্ট্যান্ট মেকআপের ক্ষেত্রে
যে কোনো স্কিন টাইপই হোক এই স্টেজে একবার মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করাটা খুব দরকার। এবার আমি একবার কালার কারেকশনের পরে মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা ড্রাই হওয়ার পরে হালকা করে পাউডার লক করব। মেকআপ ফিক্সারটা ড্রাই হয়ে গেছে। এবার আমি একটা ফ্ল্যাট ব্রাশ নিয়েছি এরকম। এবার যেখানে যেখানে আমি কালার কারেকশন করেছি সেসব জায়গায় আমি হালকা করে এভাবে খুব সামান্য পরিমাণ পাউডার নিয়ে পাউডার লক করব। অয়েলি স্কিনের ক্ষেত্রে এই স্টেপটা কিন্তু খুবই দরকার। এইভাবে ফেসে পাউডারটা দিয়ে এই যে কালার কারেক্টারটা অ্যাপ্লাই করেছি সেটাকে বসিয়ে দিতে হয়। এভাবে অ্যাপ্লাই করে কালার কারেক্টারটাকে পাউডারের সঙ্গে লক করে স্কিনে বসিয়ে দিতে হয়, যাতে অয়েল সিক্রিয়েশন হলে অয়েল ঘাম এগুলো তো আমাদের স্কিনের ভেতর থেকে বের হয়, তো সেটার জন্য যেন মেকআপটা খারাপ না হয় সে কারণে মেকআপটাকে ভালো করে বসিয়ে দেওয়া হয়। এবার আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। আমি এখানে ফিটমি ফাউন্ডেশনই অ্যাপ্লাই করছি। আমার শেড হচ্ছে 118। যেহেতু আমার অয়েলি স্কিন, ফাউন্ডেশন অক্সিডাইজ হওয়ার একটা চান্স আছে, সেই কারণে কিন্তু আমি আমার স্কিন টোন থেকে এক সাইড লাইট ফাউন্ডেশনই অ্যাপ্লাই করি, যেটা সেট হওয়ার পরে অক্সিডাইজ হওয়ার পরে আমার স্কিনের সঙ্গে অ্যাকচুয়াল যে স্কিন টোন সেটার সঙ্গে খুব সুন্দরভাবে ম্যাচ হয়ে যায়। তো এটাও কিন্তু একটা ট্রিক। যাদের অয়েলি স্কিন তাদের কিন্তু অক্সিডাইজেশনের প্রবলেমটা খুব বেশি হয়, তো তারা সবসময় স্কিন টোন থেকে এক শেড লাইট ফাউন্ডেশন যদি তোমরা নাও, তাহলে যখন সেটা মানে অক্সিডাইজ হয়ে কিছুক্ষণ পর, কয়েক মিনিট পরেই দেখবে অক্সিডাইজ হয়ে গেছে। অক্সিডাইজ হওয়ার পরে যখন সেটা একটু ডার্ক হয়ে যাবে তখন কিন্তু তোমার স্কিন টোনের সঙ্গে অ্যাকচুয়াল ম্যাচ হয়ে যাবে। তো আমি এখানে অল্প করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি এবং সেটাকে ব্লেন্ড করছি। তোমরা যদি চাও ফাউন্ডেশনের কভারেজটা বাড়াতে, তাহলে প্রোডাক্টের ফাউন্ডেশনটার কোয়ান্টিটিটা বাড়িয়ে তোমরা আরেকটা লেয়ার করে ফুল কভারেজ করে নিতে পারো। আমি এখানে লাইট কভারেজই করছি। ফাউন্ডেশনটা আমি ব্লেন্ড করে নিয়েছি, খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি আরও একবার কিন্তু এই মেকআপ ফিক্সারটা অ্যাপ্লাই করব ফাউন্ডেশনের ওপরে। সোয়েট রেজিস্ট্যান্ট মেকআপের এটাই টেকনিক, প্রত্যেকটা স্টেপের পরে কিন্তু একবার করে মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করতে হয়। যাদের অয়েলি স্কিন তারা ম্যাট যে ফিক্সারগুলো হয় সেগুলো অ্যাপ্লাই করবে, আর যাদের ড্রাই স্কিন তোমরা কিন্তু ডিউই যে মেকআপ ফিক্সারগুলো হয় উইথ মিস্ট যে মেকআপ ফিক্সার হয় সেগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো। এই মেকআপ ফিক্সার কিন্তু মাঝখানে মাঝখানে অ্যাপ্লাই করাটা ভীষণ দরকার, কমসে কম 4 থেকে 5 বার। তো আমি এখানে আরেকবার অ্যাপ্লাই করে নিয়েছি। সোয়েট রেজিস্ট্যান্ট মেকআপের ক্ষেত্রে সবসময় চেষ্টা করবে কিন্তু লিকুইড প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করার। ক্রিম প্রোডাক্টগুলোকে একটু অ্যাভয়েড করাটাই ভালো। সব রকম স্কিনের ক্ষেত্রেই কিন্তু তোমরা লিকুইড প্রোডাক্টটাকেই প্রেফার করো। সব রকম লিকুইড ফাউন্ডেশন, লিকুইড কনসিলার এরকম ধরনের প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করাটাকেই প্রেফার করি। তো এবার আমি কনসিলারটা অ্যাপ্লাই করব। এইভাবে কনসিলারটা অ্যাপ্লাই হয় একটা লিফটেড একটা লুকের জন্য। যেখানে অ্যাপ্লাই করেছে সেখানেই ব্লেন্ড করবে, পুরো ফেসে কিন্তু ছড়িয়ে দেবে না, কেমন? কনসিলারটা ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি আরও একবার মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করব। এবার আমি পুরো ফেসটাকে পাউডার লক করব। যা কিছুই আমি অ্যাপ্লাই করেছি এগুলোকে এখন আমি লক করে দেবো। আমি এখানে লুজ পাউডার অ্যাপ্লাই করছি, ইনসাইটের এইচডি লুজ পাউডার। এই লুজ পাউডারটা দিয়ে কিন্তু আমি পুরো মেকআপটাকে লক করব। আমি এরকম একটা পাফ নিয়েছি, অল্প অল্প করে পাউডার নেবে, নিয়ে অ্যাপ্লাই করা স্টার্ট করবে। এইভাবে চেপে চেপে কিন্তু পাউডারটাকে বসিয়ে দিতে হয়।
এখানে যদি তুমি লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করে থাকো তার উপরেও কিন্তু তুমি এইভাবে পাউডার লক করতে পারো, কোনো প্রবলেম হবে না। এবার এক্সট্রা পাউডার যেটা আছে সেটাকে আমি ঝেড়ে নেব, হালকা হাতে এক্সট্রা পাউডারটাকে ঝেড়ে ফেলতে হবে। পাউডার সেট করে নেওয়ার পরেও কিন্তু আমি আরেকবার মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করব। ফিক্সারটা ড্রাই হয়ে গেছে, এবার আমি বেকিং করব। ট্রায়াঙ্গুলার শেপের একটা পাফ নিয়েছি, এটাতে সুবিধা হয়। আমি ওই সেম লুজ পাউডার নিয়েছি, ইনসাইডের এইচডি লুজ পাউডার। এবার এই চোখের এখানে এভাবে অ্যাপ্লাই করেছি। এখানেও করতে পারো যদি তোমরা চাও, তাহলে নাকের ওপরেও বেকিং করতে পারো। যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছো, হাইলাইটিং কনসিলার যেখানে যেখানে অ্যাপ্লাই করেছো সেখানেও কিন্তু তোমরা বেকিং করতে পারো। কেমন? এই হলো বেকিংয়ের প্লেসমেন্ট। এইভাবে কিন্তু বেকিং করতে হয়। এটা 5 থেকে 10 মিনিট রাখতে হবে। এর মধ্যে তুমি আইব্রো, আই মেকআপ, লিপস্টিক এগুলো করে নিতে পারো। বেকিংয়ের এই প্রসেসটা কিন্তু লুজ পাউডার দিয়ে বা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়েও তোমরা করতে পারো। বেকিংটা একটা এক্সট্রিম হাইলাইটিংয়ের একটা টেকনিক। আমি যেখানে যেখানে হাইলাইটিং কনসিলার অ্যাপ্লাই করেছি সেই সব জায়গাতে আমি বেকিং করেছি, ঠিক আছে? এটা একটা এক্সট্রিম হাইলাইট করে ফেসটাকে। ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি বা মডেল শ্যুট বা ধরো পার্টি মেকআপ বা ব্রাইডাল মেকআপের ক্ষেত্রেও কিন্তু বেকিং করা যায়। কেমন? এবার বলি বেকিংটা কাদের জন্য, কারা বেকিং করবে? ড্রাই স্কিন, যাদের এক্সট্রিম ড্রাই স্কিন তারা কিন্তু বেকিং করবে না, ঠিক আছে? তারা কিন্তু বেকিং করো না, কারণ এমনিতেই তাদের ড্রাই স্কিন, আর এতটা পরিমাণে পাউডার অ্যাপ্লাই করলে কিন্তু স্কিন এমনিতেই ড্রাই হয়ে যাবে। বাদবাকি যে টেকনিকগুলো আমি দেখালাম, বারে বারে মেকআপ ফিক্সারটা অ্যাপ্লাই করা, সেক্ষেত্রে তোমরা কিন্তু এরকম ধরনের মিস্ট অ্যাপ্লাই করতে পারো। এরকম ধরনের তোমরা গ্লো মিস্ট বা ডিউই যে ফিক্সারগুলো আছে, মেকআপ ফিক্সারগুলো আছে, তোমরা সেটা কিন্তু অ্যাপ্লাই করবে যাদের খুব বেশি ড্রাই স্কিন। আর যাদের অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিন, যাদের ভীষণ পরিমাণে অয়েল সিক্রিয়েশন হয়, তাদের এরকমভাবে বেকিং করতে হয়। বেকিং করলে মেকআপটা আরও বেশি লং লাস্টিং হয়। কেমন? ব্রাইডাল মেকআপের ক্ষেত্রে, পার্টি মেকআপের ক্ষেত্রে বেকিং যদি তুমি করো তাহলে মেকআপটা অনেক বেশি লং লাস্টিং হবে। বেকিংটা তাদের জন্য যারা ধৈর্য ধরে নিজেদেরকে সাজাতে ভালোবাসে, মেকআপ করতে পছন্দ করে, কারণ 5 থেকে 10 মিনিট টাইম কিন্তু এই পাউডারটা এইভাবে রাখতে হবে সেট হওয়ার জন্য। কেমন? তো এর মধ্যে তুমি আইব্রো, আই মেকআপ এগুলো করে নিতে পারো। আমি এখন করব। আমি অফ ক্যামেরা আইব্রো আর একটা আই মেকআপ করে নিয়েছি। এবার আমি তোমাদেরকে এই চোখটা করে দেখাচ্ছি। আমার আই মেকআপ কমপ্লিট, আইব্রো করে নিয়েছি আগেই। এবার আমি বেকিংয়ের যে প্রসেসটা, বেকিং যে করে রেখেছি পাউডারটা, এটাকে আমি ডাস্ট অফ করবো একটা পাউডার ব্রাশ দিয়ে। এইভাবে ডাস্ট অফ করে দেবো।
বেকিং করার আরেকটা সুবিধা হচ্ছে অনেকের মেকআপ করার পরে ঘাম হয় বা অয়েল সিক্রিয়েশন হয়ে চোখের নিচ দিয়ে এভাবে লাইন্স পড়ে যায় আর তার মধ্যে ফাউন্ডেশনটা জমে যায়। এই প্রবলেমটা কিন্তু হবে না যদি বেকিং করে মেকআপটা করো, তাহলে কিন্তু এই প্রবলেমটা হবে না। আর বেকিং করলে মেকআপটা লং লাস্টিং হবে, ঘাম বা অয়েলের কারণে যে মেকআপ খারাপ হয়ে যাচ্ছে সেই প্রবলেমটা কিন্তু প্রায় 90% কমে যাবে। ঠিক আছে, তো এইভাবে বেস ক্রিয়েট করতে হয়। এবার আমি আরেকবার ফিক্সার অ্যাপ্লাই করব। মেকআপ ফিক্সারটা শুকিয়ে গেলে আমি ব্রঞ্জার, ব্লাশ, হাইলাইটার এগুলো অ্যাপ্লাই করব। আমি এখানে মার্সের ফ্যান্টাসি ফেস প্যালেটটা থেকে ব্রঞ্জার, ব্লাশ, হাইলাইটার অ্যাপ্লাই করে নেব। আমার বেসটা ডান হয়ে গেছে, মেকআপ আমার কমপ্লিট। এবার শুধু আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করব, আরেকবার মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করব। যেহেতু আমি একটা গ্ল্যাম পার্টি মেকআপ লুক করছি, তো আমি আই মেকআপটাকে খুব বেশি গর্জিয়াস করেছি, কিন্তু লিপসটাকে আমি একটু নিউট্রাল রেখেছি, একটু আমি পিঙ্ক নিউড শেডের মধ্যে লিপস্টিকটাকে রেখেছি। এবার লাস্টে আরেকবার আমি মেকআপ ফিক্সারটা অ্যাপ্লাই করব। আমি আবারও বলছি, যাদের অয়েলি স্কিন তারা ম্যাট মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করবে, যাদের ড্রাই স্কিন মানে খুব বেশি ড্রাই স্কিন তারা কিন্তু ডিউই যে মেকআপ ফিক্সারগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করবে বারবার করে প্রত্যেকটা স্টেপের পরে, যখনই তোমরা সোয়েট রেজিস্ট্যান্ট মেকআপ করছো বা অয়েল কন্ট্রোল মেকআপ করছো। কেমন? এটা হলো সোয়েট রেজিস্ট্যান্ট মেকআপ বা অয়েল কন্ট্রোল মেকআপ। এই মেকআপটা লং লাস্টিং হবে, যতক্ষণ তোমরা মেকআপটা না তুলে ফেলছো ততক্ষণ অবধি কিন্তু মেকআপটা স্টে করবে। এর মধ্যেও যদি তোমাদের মনে হয় যে ঘাম হচ্ছে, যেরকম আপার লিপ বা কপালে এরকম জায়গায় যদি বা চিনে এরকম জায়গায় যদি ঘাম মনে হয়, তাহলে টিস্যু দিয়ে এভাবে হালকা হালকা করে চাপবে, তাহলে মেকআপটা আবার রিফ্রেশ হয়ে যাবে। কখনো কিন্তু রাব করবে না, টিস্যু দিয়ে কখনোই মেকআপটাকে রাব করবে না, হালকা করে এভাবে প্রেস করবে, দেখবে সব ঘামটা টিস্যু টেনে নেবে এবং মেকআপটা যেখানে ছিল সেখানেই স্টিল থাকবে। ঠিক আছে, আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হলো কিনা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। তোমার বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে সবাই সাজো, খুব সুন্দরভাবে সাজো। যারা আমার ভিডিওগুলো শুধু দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করি তোমরা সেটা জানতে পারবে। আর প্লিজ তোমরা কমেন্ট করো আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে কি লাগছে না, হেল্পফুল হচ্ছে কি হচ্ছে না, আমাকে প্লিজ তোমরা কমেন্ট করে জানাও। তোমাদের কমেন্ট পাওয়াটা আমার কাছে ভীষণ দরকার। কেমন? তাহলে দেখা হবে নেক্সট সানডে নতুন কোনো টিউটোরিয়াল, নতুন কোনো মেকআপ লুক নিয়ে। তাহলে আজকের মতন চলি, টাটা।